নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। সম্প্রতি গত 2 বছর যে সিলেট অকাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে পানি নেমে আসছে এবং সিলেট শহর তলিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন তথ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখি যে সিলেটের যে রিজার্ভ ফরেস্ট আছে তার পাদদেশ ঘিরে অবস্থিত, তার উপরেই হলো পাহাড়টা। এবং আমরা যে ম্যাপগুলো যদি দেখি যে কালচে যে খজিটা ওটা হলো পুরা হলো রিজার্ভ ফরেস্ট, এইখানে হলো আর্টিফিশিয়াল জিনিসগুলো আছে, আর হলুদের জায়গায় হলো শহরের আবাস এবং ওটা পাদদেশে মিলেছে। তো এটা যদি আমরা নিচেরটাই দেখি অনেক নীল নীল ছোপ দেখতে পাচ্ছি, তার মানে হলো এটা কাশ্মীর পিঠের মতো পুরো গল্পটা নিচে এসে এখানে এটা জমা হয়, এই সুরমা নদীটা দিয়ে চলে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর খাল আসছে, আসার পর এই জায়গায় কিন্তু খাল কমে গেল। তার মানে হলো এইখানেও খাল ছিল এক সময়। তখন আমরা এখান থেকে ওটার চেহারাটা বিদ্যমান সিলেট দেখার চেষ্টা করি এবং করতে গিয়ে আমরা একদম পরিষ্কার বুঝে যাই যে এইখানে যে নিচে যে হলুদ এবং সবুজ যে দেখতে পাচ্ছি এই অংশটা আমাদের সিলেটে যে বৃষ্টি হয়েছে গত 2 বছরে হঠাৎ করে, সেই বৃষ্টিতে এটা ডুবে যাবে এবং ঘটনা তাই এটা ডুবেও গেছে। ডুবে যাওয়ার কারণ হলো দুটো ঘটনা ঘটে, একটা হলো বৃষ্টির পানি উপর থেকে পড়েছে, আরেকটা হলো ওই আসাম ওই অঞ্চল থেকে কুশিয়ারা হয়ে সিলেট থেকে যে পানিটা চলে আসে করিমগঞ্জ দিয়ে ঢুকে, সেই পানি আর এই পানি যখন কোইনসাইড করে তখনই পানি বৃদ্ধি পায়। এটা ততক্ষণই থাকে যতক্ষণ না ওই হাওড় অঞ্চলে নেমে না যায়। হাওড়টা হলো নিচের দিকে, এটা যখন নেমে যায় ওই প্রিসিপিটেশন একটা পর্যায়ে থেমে যায়, এই যে একটা সাইক্লেন, তখন ওটা নেমে গিয়ে হাওড়ে পানিটা থাকে। তারপরে এই পানিটা আবার মাসখানেক থাকে, থাকার পরে আমরা সবাই জানি যে ওইটা আমাদের একটা সম্পদ জলজ এবং ওখান থেকে কৃষি। আবার এটা যখন ভৈরব দিয়ে নেমে যাবে 1 মাস পরে, তারপরে আবার ওইটা হলো আরেক সম্পদ আমরা বাংলাদেশের জন্য পাবো। প্রায় বাংলাদেশের জন্য 3 মাসের খাদ্য ওই সিলেটের এই হাওড় থেকেই তৈরি হবে। সুতরাং বাংলাদেশটা না খুব বৈচিত্র্যপূর্ণ একটা দেশ। এটা একই ধারে 8টা ডিফারেন্ট ধরনের জোনে বিভক্ত এবং এক একটা ধরন এক এক রকম, এক একটা সম্পদ ব্যবস্থাপনা এক এক রকম, এক একটার বৃষ্টি এবং এই জলবায়ু পরিবর্তনের ঘাত উপঘাত এক এক রকম। সুতরাং আমাদের যখন আমরা পরিকল্পনা করি তখন আমরা এই প্রত্যেকটা রকমকে মাথায় রেখে ওইগুলোকে আমরা বিন্যাস করি। সিলেটের যে বিন্যাস এটা অবশ্যই রাজশাহী হবে না, এটা আবার বরিশালের হবে না, এটা আবার ঢাকার হবে না। এটাকে যদি আমরা মাথায় না রাখি, এটা রাবার স্ট্যাম্পের মতো করে ফেলি আমরা, তাহলে কিন্তু একদম হিতে বিপরীত হবে। যেটা আমরা এই যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এই যে ইদানিং ড্যাপ নিয়ে কথা হচ্ছে, তো আমরা যদি ড্যাপের দিকেও যদি আমরা ঢাকার দিকেও দেখি তাহলে আমরা ঢাকাও দেখতে পাবো যে আসলে কিন্তু এটা একটা মহানগরী এবং এটা এই পৃথিবীর অন্যান্য যত শহর আছে সেগুলোর পার্সপেক্টিভে এটা রিয়েলি এ মেগাসিটি। হ্যাঁ, একটা ছোট্ট জায়গায় এত লোক আমরা থাকি, হ্যাঁ, এটা একটা রীতিমতো বাইরের জগতের জন্য বিস্ময় এবং এটার ম্যানেজমেন্টও একটা কঠিন। 1500 স্কোয়ার কিলোমিটার আমরা শুনি, গেজেট অনুযায়ী তাই, কিন্তু লোক কিন্তু থাকে একদম মেরুদণ্ডের মতো মাঝখান দিয়ে এবং এই মাঝখান অংশটাই হলো মূলত হলো শহর। আর নিচের দিকে নারায়ণগঞ্জ, উপরে গাজীপুর, ওই পাশে সাভার, আর বিস্তীর্ণ সাদা অংশ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লোক থাকে না। এই গল্পটা হলো কিন্তু এইখানেই। কিন্তু আমরা যতই এগুলোকে বলি উত্তরে যাও দক্ষিণে যাও, লোকে কিন্তু যাবে না। আমরা একটা পুরা এই হিমালয়ের রিজিয়নের একটা ড্রেনের মধ্যে বসবাস করি এবং সেই ড্রেনটা হলো খুবই একটা ইম্পর্ট্যান্ট। ড্রেনের মধ্যে বরং উঁচু উঁচু জায়গা আছে, সেই মধ্যেই আমরা সব শহরে বানিয়ে আমরা লোক বসবাস করি। আর বিস্তীর্ণ ড্রেনটার ক্যারেক্টার আবার 2 রকম। একটা হলো বৃষ্টি যখন হবে তখন এটা সমুদ্রের মতো বিশাল, আবার যখন বৃষ্টি থাকবে না গ্রীষ্ম, তখন এটা ধান ক্ষেত পেডিফিল কী সুন্দর ছড়িয়ে রয়েছে।
এবং গুচ্ছে গুচ্ছে সব লোকজন কৃষক আমরা দেখতে পাই যে ওখানে থাকে। সো এই যে ম্যানিফেস্টোটা, এইটা যদি আমরা না বুঝে আমরা যদি কপি করি সিঙ্গাপুর হব, আমরা যদি কপি করি যে আমরা ইংল্যান্ড হব, আমরা এই নিউ ইয়র্কের মতো হব, ইটস কমপ্লিটলি একটা ডিজাস্টার হবে। আমাদেরকে আমাদের এই ফেনোমেনন বাঙালি এবং এখানকার যে বৈশিষ্ট্য সেটাকে ধারণ করেই যদি আমরা এটাকে অ্যাড্রেস করি, এটা ফ্যান্টাস্টিক শহর। এই যে নীল যে অংশটুকু দেখতে পাচ্ছি মোটা দাগে মাঝখানে, এইটা হলো আমাদের পানি ধরে রাখা এবং পানি বেরিয়ে যেতে হবে। এইটার দুইটা পটেনশিয়াল, একটা হলো বন্যার পানি নেমে যাবে, দুই নেমে যাওয়ার পরবর্তীতে আমরা এটা ফার্টাইল ল্যান্ড পেয়ে যাবো একটা ইজিলি। পূর্ব দিকে এখনও পর্যন্ত বাদ দেওয়া হয়নি বালু নদী বরাবর, সেই জন্য এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাড্ডার পরে আর আরবানাইজেশন যাচ্ছে না। তো যদি না যায়, লোক কিন্তু আসছে, তো লোক যাবে কোথায়? তার মানে হলো যে আরবান যে সার্ভিস ল্যান্ড ছোট ছোট হয়ে যাচ্ছে। উদাহরণ যদি বলি আমরা, যেমন 50-60-এর দশকে ধানমন্ডি 1 বিঘার প্লট ছিল, হ্যাঁ, তারপরে 1 বিঘা কমতে 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 এখন ভাই বোন হতে হতে 5 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠাও চলে আসছে। এখন যখন ভূমিতে আর বিন্যাস করা যাচ্ছে না, এখন এটা উপরের দিকে যাচ্ছে। তার মানে হলো আমরা ঘন হয়ে আসছি, আবার না হয়ে আমরা উপরের দিকে উঠছি। এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু ত্রিমাত্রিক, চতুর্থমাত্রিক ম্যানেজমেন্টের মাধ্যমে করতে হবে। শুধু একটা দ্বিমাত্রিক ভূমি ব্যবহার পরিকল্পনা দিয়ে এটাকে কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব না। এবং এই ছোট ঢাকাটা কিন্তু পুরো বাংলাদেশের 1%, কিন্তু ও কিন্তু হোল্ড করে থাকে আরবান পপুলেশনের 30%। যে চিন্তার বাইরে, তাই না? ওর ফুটপ্রিন্ট কত, কিন্তু ওর প্রোডাক্টিভিটি আবার কিন্তু ইকোনমিক্যালিও সে কিন্তু অনেক প্রোডাকশন দেয়। আমাদের শহর মানে হলো অর্থনৈতিক মেশিন, তো শহরকে ওই অর্থনৈতিক মেশিনের সেই ক্রাইটেরিয়াটিকে ফুলফিল করে আমাদের রাখতে হবে। তো আমরা যদি এরপরে অন্য অন্য অংশটার দিকে এই প্যারামিটার নিয়ে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে পুরো বাংলাদেশটা একটা চমৎকার একটা এরকম পানি, সবুজ, এর একটা বিন্যাসের মধ্যে ছোট 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 কতগুলো শহর বসে আছে। তো এইটাই হলো এই ক্লাইমেটিক কন্ডিশন এবং এই ইকোনমিক, এই দুইটার যদি আমরা ঠিক মতো ইনফিউশন যদি না করতে পারি, ইট উইল বিকাম এ কনফিউশন টোটালি। অনেক ধন্যবাদ স্যার। আমরা সিলেট শহর থেকে শুরু করলাম, ঢাকা নিয়ে আলাপ করলাম, এবার একটু সারা দেশে ছড়িয়ে পড়ি। আমরা বসবো স্যার। আমরা অনেক বিষয় নিয়েই কথা বলছি, তবে কি নিয়ে কথা বলছি সেটি একটু আপনাদের বলি। স্থাপত্য চর্চা, বড় প্রকল্প নির্মাণ কিংবা নগর পরিকল্পনা সব কিছুই আসলে রাজধানী ঢাকা কেন্দ্রিক, এবং স্বাধীনতার পর থেকে ঢাকাকে সাজাবার জন্য অসংখ্য পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যার সর্বশেষ সংযোজনের কথা আমরা শুনেছি ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ। ড্যাপ আসলে কোন পথে যাচ্ছে সেটি ভিন্ন আলাপ, তবে একের পর এক পরিকল্পনা অন্তত হয়েছে। কিন্তু ঢাকার বাইরের অন্য শহর নগরগুলোর দিকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু কোনো পরিকল্পনা নেই বললেই চলে, এবং শহরগুলো বেড়ে উঠছে যেমন খুশি তেমন সাজো স্টাইলে। পরিকল্পনা প্রণয়ন করা হলেও তা বাস্তবায়নের দায়িত্বই বা কার? এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলাপ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের আজকের অতিথি স্থপতি পরিকল্পনাবিদ ডক্টর খুরশিদ জাবিন তৌফিক, যিনি একসময় নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হিসেবে কাজ করেছেন এবং এর আগে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ হিসেবেও কাজ করেছেন। আমরা সিলেট দেখলাম, ঢাকা দেখলাম, রেস্ট অফ দ্য বাংলাদেশের কী অবস্থা? প্রায় 500-র মতো গ্রোথ সেন্টার আমাদের আছে, কিন্তু এই গ্রোথ সেন্টারের মধ্যে আমরা একটা কাজ করেছিলাম যে ওদের কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্টটা কীরকম। আমরা তো জানি, আপনি জানেন যে পৌরসভা বাংলাদেশ সরকারের একটা দপ্তর আছে, সেই একটা পপুলেশনের ভিত্তি করে বলে দেয় যে এটা পৌরসভা ঘোষণা করা হলো। আসলেও কি পৌরসভাগুলো কি পৌরসভা হওয়ার উপযোগিতা আছে? সেই হিসাব কে করবে? তো একটা তো মানদণ্ড লাগবে, একটা ম্যাট্রিক্স লাগবে। তো সেটা যখন আমরা করলাম, তখন দিয়ে দেখলাম একা ঢাকাই প্রায় 80 নম্বর পেয়েছে। এটাকে আমরা নাম দিয়েছি হলো আরবান রেডিনেস। আর মনপুরা পৌর উপজেলার যে একটা গ্রোথ সেন্টার আছে, সেটা হলো 9 নম্বর। তাহলে আমরা বুঝতে পারতেছি যে 500টা আমাদের গ্রোথ সেন্টারের ফ্রিকোয়েন্সি হলো 80 থেকে 9-এর মধ্যে, বিস্তর ফারাক, বিশাল ফারাক। এখন আপনার সহজে জানতে চাওয়া উচিত যে পরবর্তী ধাপটা কোথায়? পরবর্তী 80 থেকে পরবর্তী ধাপটা হলো 45, এটা হলো চিটাগাং। তার মানে বিস্তর একটা গ্যাপ। তার মানে হলো ঢাকা একটা মনোলিথিক
একটা চেহারা নিয়ে পুরো বাংলাদেশে তৈরি হয়েছে। আমাদের যে 13টা সিটি কর্পোরেশন আছে, সম্প্রতি বগুড়াও একটা সিটি কর্পোরেশন হবে বলে আমরা শুনতে পাচ্ছি। তো এই যদি সিটি কর্পোরেশনগুলো হয়, সেটা কিন্তু ঢাকা যদি 80 হয়, সেগুলো 40, 45, 35। তা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার সঙ্গে এর কোনো তুলনার জায়গাই নাই। তো যখন ঢাকার সঙ্গে অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনা করাই যাচ্ছে না, তো ঘটনা তো আর সাধারণ আমজনতাকে দোষ দেওয়ার কিছু নেই। কারণ ঢাকা কেন্দ্রিকই অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকেই সবাই চলে আসবে, এটাকে পুল ফ্যাক্টর কাজ টানতে থাকবে, এবং সেই ঘটনাই ঢাকার ক্ষেত্রে ঘটেছে। এখন এই ছোট্ট ঢাকা কতটুক লোকের জায়গা দেবে? সুতরাং আমাদেরকে ওই মাঝখানে 40 এবং মাঝখানে অনেকগুলাই নিদেন পক্ষে এই 13টা বা 12টা সিটি কর্পোরেশনকে আমাদেরকে স্ট্রেংথেনিং করতে হবে। কেন আমরা চিটাগাং থেকে দিনাজপুর এক্সপ্রেসওয়ে অথবা এলিভেটেড একটা ট্রেনে, আমাদের ট্রেন এখনও 40 কিলোমিটারে চলে, কেন? এটা 80 কিলোমিটার চললেই কিন্তু ঘটনা কিন্তু ঘটে যাবে একদম উল্টো। তার মানে হলো আমাদের বিষয়টা হলো আমাদের ওই টেকনোলজিক্যাল ব্রেক থ্রুটা এবং ওই ম্যানেজমেন্টে আমাদের সমস্যা আছে। জাস্ট লুক, একটা মেট্রোতে কী হয়েছে, যেখানে 3 ঘন্টা লাগতো কমিউট করে আসতে মিরপুর থেকে মতিঝিল, সেটা এখন হাফ অ্যান আওয়ার। সো এটা ইজ সেভ টাইম, কতগুলো লোকের টাইম, এই কতগুলো লোকের টাইমের একটা দাম আছে, সেগুলোকে যদি আপনি গুণ করেন, তাহলে এই পরিমাণ জিডিপিতে কিন্তু কন্ট্রিবিউট করতে পারছে। সে ফ্রেশ যাচ্ছে একটি এসিতে, আপনি নিচে পানি বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, সে কিন্তু চলে যাচ্ছে। সো দিস কাইন্ড অফ ফেনোমেনন ইনফ্রাস্ট্রাকচারের গুরুত্ব অপরিসীম। আমরা কথায় কথায় সিঙ্গাপুর হই, যেহেতু ওই যে সিঙ্গাপুরের মতো হবো, ব্যাংককের মতো হবো, এই উদাহরণ দিই। আমরা কি কখনো জানতে চেয়েছি যে কেন সিঙ্গাপুর ফাংশনাল, কেন ঢাকা ফাংশনাল না? কারণ সিঙ্গাপুরে যে প্ল্যান করে সে ডেভেলপমেন্ট করে না, যে ডেভেলপমেন্ট কন্ট্রোল করে সে প্ল্যান করে না, আবার যে ডেভেলপমেন্ট করে সে প্ল্যানও করে না, ডেভেলপমেন্ট কন্ট্রোলও করে না। এর মানে কি হচ্ছে? তার মানে প্রত্যেকটা জায়গায় হলো জবাবদিহিতার একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে। এবং যখনই কনফ্লিক্ট হয়, একটা ছোট জায়গার মধ্যে যখন ওভারল্যাপিং হবে, কনফ্লিক্ট হবে, তখন কনফ্লিক্টটা উপর লেভেলে গিয়ে তখন এটাকে আবার উচ্চ স্তরে গিয়ে এটাকে মিনিমাইজ হয়ে একটা অমনি ডিরেকশনাল সিদ্ধান্ত চলে আসে, শহর আগিয়ে যায়। আমাদের এই জায়গাটা একটা বিশাল দুর্বলতা। মানে স্যার, ওখানে কনফ্লিক্ট হলে তো কোঅর্ডিনেশনও আছে, কিন্তু আমরা যে পিরামিডের চূড়ায় বারবার উঠছি, নেমে আসতে তো অনেক সময় চলে যাচ্ছে। আমাদের এখনো পর্যন্ত একটা মেট্রো গভর্নমেন্ট আমরা করতে পারিনি, তাই না? তো এই রাজুকের যে কাঠামোটা, এটা হলো টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট। এটা হলো সেই 47-এ যখন প্রচুর পরিমাণে দেশভাগ হয়ে গেল ও বিহারিরা, ভিন্ন ভাষাভাষী মুসলমানরা আসলো, তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য হয়তো তখন ওই ডিআইটির ওই আইনটা এবং বিধিমালাটা ঠিক ছিল। কিন্তু এখন স্বাধীন বাংলাদেশে তো সেই গল্প নেই, পরিস্থিতি বেল্টে গেছে। তো এখন তো এইটা নিয়ে আমাদেরকে রিথিঙ্ক করতে হবে, আমাদেরকে আমাদের উপযোগী, আমাদের সময় উপযোগী, আমাদের ডেভেলপমেন্ট উপযোগী একটা শহরের আইন করতে হবে। দুঃখজনক হলো সত্যি, কিন্তু বাংলাদেশে পুরো বাংলাদেশকে প্ল্যান করার জন্য কোনো আইন নেই। এটা খুবই আশ্চর্যজনক বিষয় না? কোনো আইন নেই। তো আপনি যদি আইনই না থাকে, আপনি কীভাবে একটা লোককে বলবেন যে তুমি এটা করো বা তুমি এটা করো না? সুতরাং প্রশ্ন তো আমাকে নিজে করতে হবে যে আমি কি, এটাই আমার ব্যর্থতা, কেন আইনটা আমরা করতে পারলাম না? এই জায়গাগুলো, এই উপরে পিরামিডের উপরে ওই জায়গাগুলোকে আমাদেরকে বইয়ের পৃষ্ঠার মতো উল্টে দেখতে হবে সমস্যাটা কোথায়। সমস্যাটা কোথাও লুকিয়ে নেই, সমস্যাটা প্রত্যেকটা লাইনে লাইনেই আছে। কিন্তু এটাকে কাউকে একজন অনেস্টলি, একটা ফোকাসড ওয়েতে এটাকে সন্নিবেশিত করে ঠিক করতে হবে। এবং এইটা স্বভাবতই এই কাজটা ভবিষ্যৎ প্রজন্মের কাছেই থাকবে। এটা যারা এই 52 বছরের বাংলাদেশে যারা এটা শেষ করতে পারিনি, ঠিক করতে পারিনি, তাদের দিয়ে তো আর আশা করা ঠিক না। তাদের কাছ থেকে আমরা জানতে পারি কোথায় সমস্যাটা, কিন্তু সমাধানটা ভবিষ্যৎ বাংলাদেশ যারা, তারাই ঠিক করবে। এই যে বাংলাদেশের বিক্ষিপ্ত উন্নয়নের যে চেহারা, সেটাকে যদি আমরা বিনির্মাণ করতে যাই, আমাদের করণীয় কী হবে? বাংলাদেশটা কিন্তু 75 কিলোমিটার গিয়ে আমি বর্ডার পাবো, 200 কিলোমিটার গিয়ে পাবো, 400 কিলোমিটার। বাংলাদেশটা হলো খুব একটা হ্যান্ডি দেশ। এখন এই হ্যান্ডি দেশের মধ্যে বিক্ষিপ্ত যেগুলো আছে, সেগুলোকে, যে কানেক্টিভিটিগুলো আছে, সেগুলোকে ঠিক করে দিলেই হয়ে যায়। ঠিক করে দেওয়া মানে হলো মুখের কথা না, এটা কিন্তু অনেক বিশাল কতগুলো গল্পের মধ্যে দিয়ে যেতে হবে, প্রজেক্টের মধ্যে দিয়ে যেতে হবে। সেগুলো যদি যায়, তাহলে দেখা যাবে যে ঢাকা কিন্তু খুব চমৎকারভাবে, স্ট্র্যাটেজিকভাবে বাংলাদেশের কেন্দ্রে বসে আছে। সুতরাং এখান থেকে চিটাগাং যাওয়া, এখান থেকে দিনাজপুর যাওয়া সমার্থক হবে যদি আমি ট্রেনের স্পিড 80-তে তুলতে পারি। তেমনভাবে সিলেটেও কিন্তু আমি যেতে পারি। কিন্তু খেয়াল করেন, বাংলাদেশে যদি আপনি কোনো প্লেন
এই বর্তমান বিদ্যমান অবকাঠামোতেই ইনফ্রাস্ট্রাকচারের ক্যাপাসিটিতে কোনো প্লেন কিন্তু 1 ঘন্টার বেশি উঠতে পারে না, তাই না? তার মানে হলো আপনি এটাকে কীভাবে দেখবেন? আমি খুব পজিটিভলি দেখি, মানে আমরা খুব ভালো মতো একটা জায়গায় বসে আছি। যেটা বিষয় হলো বিক্ষিপ্ত জায়গাগুলোকে সন্নিবেশন করতে হবে। সন্নিবেশ করলে আমি কনফার্ম ঢাকায় থাকার লোক পাওয়া যাবে না, এটা কনফার্ম। কারণ আমি যদি কমিউট করে গাজীপুরে চলে যাই, এই মেট্রোর মতো একটা সার্ভিস যদি আমাকে গাজীপুর নিয়ে যায় 8 ঘন্টার মধ্যে বা 40 মিনিটের মধ্যে, কী জন্য আমি ঢাকায় থাকবো? ঢাকায় থাকার তো কোনো প্রশ্নই নেই। কী জন্য আমি মানিকগঞ্জে থাকবো না? কী জন্য আমি মুন্সিগঞ্জে থাকবো না? কী জন্য আমি নারায়ণগঞ্জ থেকে কুমিল্লায় যাব না? কী জন্য আমি ওদিকে কিন্তু আরেকটা মূর্তিমান আমাদের পুরা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে নরসিংদী পর্যন্ত। এই মুহূর্তে ওইটাকে আমাদেরকে একদমই ট্যাকেল করতে হবে। ওখানে প্রচুর পরিমাণে মানে পুঁজি ঘনীভূত হচ্ছে। তো যেখানে মনে রাখতে হবে, পুঁজি যেখানে বেশি ঘনীভূত হয় সেখানে কিন্তু অপও তৈরি হয় বেশি, মানে বর্জ্য তৈরি হয়। সেই ম্যানেজমেন্টটাও আমাদের করতে হবে। মাত্র 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ, 20 কোটি মানুষ। আমরা প্রত্যেকে যদি আসলে নিজেদের 1 বর্গ মিটার জায়গা নিয়েও নতুন করে ভাবি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের দেশটা বদলে যেত। আপনি নতুনের দিকে এগোবার অনেকগুলো ধারণা আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেজন্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলাপ। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান প্রেস এক্সপার্ট টাইম। আজকে আমাদের সাথে আছেন ইন্টেরিয়র ডিজাইনার মোহাম্মদ ফুয়াদ হাসান। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ইন্টেরিয়র নিয়ে অনেক দিন যাবত কাজ করছেন, সো কোন ধরনের প্রজেক্টগুলোতে বেশি কাজ করা হয়েছে? বাসা রিলেটেড ইন্টেরিয়র, রেসিডেন্সিয়াল ইন্টেরিয়রটা একটু বেশি ফোকাস করা হয়। তারপরে এছাড়াও রেনোভেশন নিয়ে আমরা কাজ করেছি, কিছু কিছু কর্পোরেট অফিস নিয়ে কাজ করেছি। ইন্টেরিয়র ডিজাইনগুলো এখন আসলে কোন ধরনের বিল্ডিংয়ে বেশি হচ্ছে, রেনোভেশন প্রজেক্টের ক্ষেত্রে আর অ্যাকচুয়ালি ফ্রেশ বিল্ডিংয়ের ক্ষেত্রে? আমাদের দেশের যে ফ্ল্যাটগুলোর অবস্থা একটু সংকীর্ণ অবস্থায় আমাদের ফ্ল্যাটগুলো পারচেস করা হয়। সো এখানে আসলে ফার্নিচার নিয়ে ট্রেডিশনালভাবে ওঠাটা খুব মুশকিল হয়ে যায় আসলে ক্লায়েন্টের জন্য। সো এই জায়গা থেকে একটা বেস্ট সলিউশন হচ্ছে আমরা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করি, যেখানে আমরা ক্যাবিনেটগুলো কীভাবে হবে, খাটটা কোন দিকে বসবে, বেড হেডে কী থাকতে পারে, বা বাচ্চাদের পড়ার জন্য জায়গাটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, এবং পার স্কোয়ার ফিটে আমরা যেন প্রত্যেকটা ইউটিলাইজেশন দেখাতে পারি, এবং ক্লায়েন্ট যাতে নিজের বাসায় একদম বাসাটাকে খুব ইফিশিয়েন্টলি কমফোর্টলি বাসাটাকে ইউজ করতে পারে। সো এই জায়গাটাতে কি রঙের কোনো ধরনের ব্যবহার আছে, বা রং কি কোনোভাবে সাহায্য করতে পারে? জি জি অবশ্যই। আমরা এই রঙের মাধ্যমে আমাদের পার্সোনালিটি বলেন, মনের প্রফুল্লতা বলেন, সব কিছু ফুটিয়ে তুলতে পারি আর কি। এই গুরুত্বটাকে মাথায় রেখে আমরা অবশ্যই কালার নিয়ে অনেক কাজ করি, বিভিন্ন ধরনের কালার প্যালেট নিয়ে কাজ করি, বিভিন্ন ধরনের কালারের শেড নিয়ে কাজ করি। ছোট একটা জায়গা, যে জায়গাটাতে অ্যাকচুয়ালি আলো একটু কম আসছে, এই জায়গাটাকে একটু বড় দেখা যাবে বা থাকতে একটু বেশি ভালো ফিল হতে পারে, কোন ধরনের শেড আপনারা তাহলে এখানে সাজেস্ট করবেন? যেটা কালার শেডগুলোর মাধ্যমে লাইট আর হোয়াইট কালার যদি আমরা ব্যবহার করি, যে হালকা লাইটে অনেক উজ্জ্বল দেখা যাবে এবং জায়গাটাকে অনেক বড় দেখা যাবে। আমরা যখন ডিজাইন করি ক্লায়েন্টকে সবসময় আমরা একটা নতুনত্ব দেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে নতুন কি বাজারে আসছে, নতুন কি নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কাজ হচ্ছে। এবং আমরা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকি না, আমরা বড় বড় যে ফার্মগুলো কাজ করে ইন্টারন্যাশনালি, এদের জিনিসগুলো আমরা ফলো করি, এবং এখান থেকে আমরা কি আসছে, নতুন নতুন কালার কিভাবে আসছে। সো এই দিক দিয়ে আমরা বলতে পারি এশিয়ান পেইন্টস বিগত 2-3 বছর থেকে আমাদেরকে কিছু কালার শেড দিচ্ছে, যে রিসার্চের মাধ্যমে এগুলো নিয়ে প্রচুর কাজ করতে পেরেছি। খুব বেশি ক্লামজি থাকে না, একটা লাইটনেসের মাধ্যমে বাসাটাকে একদম ফুটায় ওঠায় এবং হচ্ছে খুব প্রাণবন্ত করে তোলে। যখন এই শেডের বাহিরে রংটাই যখন আপনারা সিলেক্ট করেন, এই রঙের ক্ষেত্রে স্পেশাল কোনো ফিনিশ বা কোনো ফিচার আছে যেটাকে আপনারা আসলে ফোকাস করতে চান বা প্রায়োরিটি দিয়ে থাকেন? দেয়ালের সৌন্দর্য এবং মসৃণতার পাশাপাশি যেটা আমরা মাথায় রাখি,
কিভাবে একটা ক্লায়েন্টের দেয়াল খুব ইজিলি লং টাইম সাস্টেনেবল এবং জিনিসটা খুব ভালোভাবে থাকে এবং ক্লায়েন্ট যেন খুব ইজিলি এটা মেনটেন করতে পারে আগামী 5, 7, 10 বছর যেন খুব ইজিলি একই রকম দেখতে দেখা যায় আর কি ফ্ল্যাটটিকে। সো এখানে যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মাথায় রেখে আমরা যেটা করি কিভাবে এটাকে ক্লিন রাখা যায়, যেখানে রয়্যাল রেঞ্জের যে রয়্যাল সিল্ক যেই জিনিসগুলো আছে সিরিজটা আছে এগুলো আমরা ব্যবহার করি। এখানে ইজিলি শাইনেবল প্লাস হচ্ছে ইজিলি ক্লিনেবল, যে একটা ময়লা লাগলো, বাচ্চার হাতের ময়লা লাগলো, সেটা খুব ইজিলি একটা ন্যাকড়া দিয়ে মোছা দিলে চলে যায়। আর একটা জিনিস হচ্ছে শাইনি যেন রেগুলার থাকে, যে বাসায় যেন আজকে 5 বছর পরে যেন শাইন থাকে, এই জন্য আমরা রয়্যাল শাইনটাও ব্যবহার করে থাকি এই জায়গায়। এই পেইন্টটা কি কারণে ফেল করতে পারে? ফিজিক্যালি যারা কাজ করে এই জিনিসগুলো যারা যদি প্রপারভাবে সারফেসটাকে প্রিপেয়ার না করে ফাইনাল রংটাতে চলে যায়, এটা যদি ঠিকভাবে না হয় একটা সময় পরে রংটা ছেড়ে দেয় এবং এটাতে ড্যাম একটা ইস্যু আসে। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যেইখানে পানির লাইনের অবস্থান আছে, যে যেমন ধরেন বাথরুমের দেয়াল, যেমন ধরেন বাইরের একটা ওয়াল লং টাইম পানি পড়ছে, এই জায়গাটা হতে পারে ওয়াশিং মেশিনের পাশে একটা দেয়াল যেখানে পানি এসেছে পানি যাচ্ছে। সো এই জায়গাগুলোতে আমাদের একটা লং টাইম পানির একটা প্রবাহ থাকার কারণে আমাদের এখানে ড্যাম আসতে পারে। এবং থার্ড যেটা হচ্ছে আমরা যে রংটা বা দেওয়ালটাকে যখন প্রস্তুত করি তখন অবশ্যই ময়েশ্চার মিটারের মাধ্যমে দেখে নেওয়া উচিত যে দেওয়ালে কতটুকু ময়েশ্চার আছে, দেওয়ালটা কি প্রপারভাবে ফাইনাল ফিনিশ দেওয়ার মতো দেওয়াল হয়েছে কিনা। এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখি সো আমাদের এই রিপেইন্টের ইস্যুটা আসতে প্রচুর দেরি হবে আর কি। সো এই ড্যাম্পের সলিউশনের জন্য কোন কোন ব্যাপার আপনারা আসলে প্রায়োরিটি দেন বা কোন ধরনের সলিউশন আপনারা ইউজ করে থাকেন এই ওয়েট এরিয়াগুলোর জন্য স্পেশালি? সাধারণত বাথরুম বেসিনের আশেপাশে এবং হচ্ছে যে দেয়ালটা একটু টাইলস হয় তার অপোজিট দেয়ালটা এবং বাইরের কোনো দেয়ালে যদি আপনার ড্যাম আসে, ড্যাম ব্লক 2K এটা ইউজ করি আগে প্রথমে। এবং আমি আমার যে বিগত এক্সপিরিয়েন্স থেকে আমি এই জিনিসটা ইউজ করেছি কয়েকবার এবং যে রেনোভেশন প্রজেক্টগুলোতে ইউজ করেছি এখন পর্যন্ত বিগত 4-5 বছরের মধ্যে আমি কোনো এই রিলেটেড কোনো প্রবলেমে ফেস করিনি এবং এটা আমাকে ভালো একটা সলিউশন দিয়েছে। এবার যদি বলতেন আসলে কোনো ফিচার ওয়াল যদি আমরা করতে চাই যেটা অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার স্টোরি বলবে, এই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে আপনি আসলে কোন ধরনের সলিউশনগুলো করে থাকেন বা কী ধরনের সিস্টেম আপনারা অ্যাপ্লাই করেন, এবং কেউ যদি করতে চায় কোনো কাস্টমার সেক্ষেত্রে তাদের জন্য আপনার সাজেশন যদি কোনো থাকে? আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে যেটা হচ্ছে প্রচুর কার্ডবোর্ডে নিয়ে কাজ করা হতো, এখন এই জায়গা থেকে আমরা বের হয়ে আসছি। কারণ আমি যদি কার্ডবোর্ড বা এইসব দিয়ে কাজ করে একটা সময় গিয়ে দেয়ালের সাথে ময়শ্চার নিয়ে এবং বিভিন্ন কারণে এই জিনিসগুলোতে একটা একঘেয়েমি চলে আসে। সো বিগত 2-3 বছর থেকে আমরা রয়্যাল প্লে সিরিজের যেই কালারগুলো আছে এগুলো নিয়ে কাজ করছি এবং অ্যাজ এ একটা বোর্ড কার্ড দিয়ে কিছু একটা বানানোর চেয়ে আমাদের যে এই কাজটা হয় এটা খুব দ্রুত হয় এবং সাশ্রয়ী হয়। থ্যাংক ইউ সো মাচ আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজকে আমরা ইন ডিটেইলে কথা বললাম ইন্টেরিয়র পার্টটা নিয়ে, যেখানে আসলে আমরা ইন্টেরিয়রের শেড সিলেকশন থেকে শুরু করে ইন্টেরিয়রে যদি ড্যাম্প হয় কী কী সলিউশন আমাদেরকে হেল্প করতে পারে সেটার ব্যাপারে জানলাম এবং এক্সট্রা ভ্যালু এডিশন হিসেবে জানলাম রয়্যাল প্লে কীভাবে আমাদেরকে এক্সট্রা ফিচার দিতে পারে আমাদের বাসায়। আশা রাখছি এই ডিসকাশনটা আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেইলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্প বা পরিকল্পনা নিয়েও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.